নমস্কার। শ্রুতিচিত্র নিবেদিত ভৌতিক প্রহরে আপনাদের স্বাগত জানাই। আগামী 1 ঘন্টায় আপনারা শুনতে চলেছেন বাংলা সাহিত্যের সেরা 4টি ভূতের গল্প। প্রথম গল্প, লীলা মজুমদার রচিত আকাশ পিদিম। আকাশপিদ্দিমটা জেলে কাঁচের ডোমে পুড়ে বাঁশের ডগায় তুলতে বেশ খানিকটা সময় লেগে যায়। ততক্ষণে অন্ধকার হয়ে গেছে। এপারে থেকে থেকেই বিজলি বন্ধ, কাজেই ছাদটাও বেশ দিব্যি ঘুটঘুটে অন্ধকার। চিলেকোঠার দৌড় অব্দিও পৌঁছয়নি এমন সময় পেছন থেকে খোলা গলায় কে যেন ডাকল। পিছন ফিরে দেখে পাশের বাড়ির ছাদে এক থুরথুরে বুড়ি, মাথা থেকে পা অব্দি সাদা কাপড়ে ঢাকা। আমাদের বলছেন? বুড়ি চটে গেল। তোদের বলবো না তো কাকে বলবো রে ছোড়া? তোরা ছাড়া এখানে আছে কাকে? তাছাড়া তোরাই তো আলো দিলি বাবা। ঠাকুমা বললেন আশ্বিন মাসে আলো লাগাতে হয়, তাহলে দেবতাদের ওই নেমে আসতে বেশ সুবিধা হয় আর কি। তাই বুঝি? তো আমি দেবতাদের থেকে কম কিসে শুনি? ওরা বর দেবে এই তালে আছিস তো? আমিও তো আলো দেখেই নেমেছি। অবশ্যই দেখছি ভুল ছাদে নেমেছি। তাতে কি হয়েছে রে? তোরা তো 3টে অঙ্ক দিলে 2টো ভুল করিস। এখন বাজে কথা রেখে কি বর চাস বল? নে নে তাড়াতাড়ি বল, আমার ঢের কাজ। গুপে, বঙ্কু, তোতা তাই শুনে তো হাঁ। তারপর গুপে বলল, আমার 2টো স্টিলের পেন্সিল কাটা চাই। আমার একটা ভালো ডট পেন আর 6টা রিফিল চাই। সঙ্গে সঙ্গে বুড়ি কোঁচর থেকে 2টো স্টিলের পেন্সিল কাটা, একটা ডট পেন আর 6টা রিফিল বার করে দিয়ে বলল, আল গোছে তোর, তোদের ছুলে আমায় নইতে হবে যে। বলি হাড়ি তোদের পছন্দ, এই জন্য শূন্য থেকে আমায় নামানো। এ তো মোটর দোকান থেকে যে কোনো সময় তুলে আনতে পারতে। আমিও তাই এনেছি। একটা ভালো বড় চাইতে জানিস না? স্টুপিড। তারপরে তোতার দিকে ফিরে বলল, বলে ছোট কাকা, তুমি বা চুপ কেন? ওদের মতো তুমিও কিছু চাও? তোতা বলল, বেশ, আমি আলাদিনের প্রদীপ চাই। বুড়ি ভয়ঙ্কর চটে গেল। কে বলে? চালাকি নাকি? অন্য কিছু চা? তোতা বলল, থাক তাহলে, কিচ্ছু দিতে হবে না। বুড়ি তখন চোখ পাকিয়ে বলল, দিতে হবে না আবার কি? দেবতারা দিতে পারে আর আমি দিতে পারি না? ওই দেখ, পিত্তিমের নিচে।
ওরা তাকিয়ে দেখে কৃত্রিমের বাঁশ পেয়ে সরসর করে নিচে নেমে এলো একটা টিনের টেনি বাতি। দেশের বাড়ির রান্নাঘরে যেমনই জ্বালায় ঠিক তেমনই। টুম করে মাটিতে পড়তেই তোতা তুলে নিয়ে ফিরে দেখে বুড়ি তখন অদৃশ্য হয়েছে। চিলে কোঠার আলোয় দেখা গেল পুরনো একটা লম্প, ঝুল কালি মাখা। কার রান্নাঘরে ব্যবহার হতো কে জানে। তোতা সেটার গায়ে আঙুল ঘষতেই হুপ করে খানিকটা আলো জ্বলে উঠল, আর একটা বেঁটে বামুন দেখা দিয়ে বলল, কি চাই মাস্টার? তোতা অমনি বলল, গ্রুপে যাচ্ছে আরো বড় 4টে স্টিলের পেন্সিল কাটা, আরো 2টো ভালো ডট পেন, আর 12টা রিফিল। বেঁটে বামুন পকেট থেকে 4টে পেন্সিল কাটা, 2টো ডট পেন আর 12টা রিফিল বার করে তোতার সামনে মাটিতে ফেলে দিল। তোতা যেই না নিচু হয়ে সেগুলো তুলতে যাবে, অমনি বেঁটে বামুন বলল, একটা ভালো বড় তুই চাইতে পারিস না, তুই এটার যোগ্য নস। এই বলে টেমিটাকে ছিনিয়ে নিয়ে অদৃশ্য হলো বেঁটে বামুন। ওরা ওদের শখের জিনিসগুলো একে একে পকেটে পুরে নিল। তারপর গুটি গুটি পায়ে ছাদ থেকে নিচে নেমে এলো। আর ওই দিনকের কথা কাউকে কিচ্ছু জানালো না। শুরু হতে চলেছে আজকের দ্বিতীয় গল্প, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের রচিত অদ্ভুতুরে। একবার হুগলি জেলার মৌবাসিয়া গ্রামের হরিপদ কি একটা কাজে কলকাতা গিয়েছিল। ট্রেনের গোলমাল থাকায় ফিরতে তার অনেক রাত হয়ে যায়। তখন তো এখনকার মতো ইলেকট্রিক ট্রেন ছিল না, কয়লার ইঞ্জিন দেয়া কাঠের বগি গাড়ি, যেটা কিনা 2 ঘন্টার পথ 5 ঘন্টায় যেত। একে তো অবেলার ট্রেন, তার উপর ইঞ্জিনটা কামারকুণ্ডুতে বিগড়ে যাওয়ায় নতুন ইঞ্জিন জুড়ে ট্রেন যখন বুড়াপ স্টেশনে এলো তখন রাত 10টা। যাই হোক, হরিপদ যখন ট্রেন থেকে নামলো তখন গরুর গাড়ি পালকি কিছুই নেই। অগত্যা স্টেশনেই রাত্রিটা কাটিয়ে দেবে ঠিক করে প্ল্যাটফর্মের কাঠের বেঞ্চিতে আরাম করে বসলো। ট্রেন থেকে আরো 2-4 জন যাত্রী নামলো, তবে তারা সবাই কাছাকাছি থাকে। কেউ বীরপুর, কেউ কোটলপুর, কেউ বা বালিদহ গ্রামে। তাই তারা যে যার বাড়ি পায়ে হেঁটেই চলে গেল। গেল না শুধু হরিপদ এবং এক বৃদ্ধ। তারপর সেই বৃদ্ধ হরিপদর কাছে এসে বললেন, আপনি কোন গ্রামে থাকেন ভাই? হরিপদ বলল, আমি থাকি মৌবাসিয়া, এখান থেকে 4-5 মাইল দূর। আপনি? আমি এখানে থাকি না, আমার মেয়ের বাড়ি চোপায়, সেখানেই যাব বলে এসেছিলাম, কিন্তু কপালের ফের। চোপা নামটা শুনেই হরিপদ উৎসুক হয়ে পড়ল। বলল, চোপা? ও তো আমাদের পাশের গ্রাম। ও গ্রামে কোথায় আপনার মেয়ের বাড়ি? জামাইয়ের নাম কি? তুমি কি চিনবে বাবা? আমার আমার জামাইয়ের নাম লালমোহন দাস। এই শুনে হরিপদ খুশি হয়ে বলল, ওমা, লালমোহনকে চিনব না?
ওর বিয়েতে বউ ভাতে দম ভরে খেয়েছিলাম। তা আপনি লালমোহনের শ্বশুর যখন, আপনি আমার সঙ্গেই যাবেন। কিন্তু মুশকিল হলো, এই রাত্রিবেলা আরো দু একজন সঙ্গী থাকলে ভালো হতো। মাত্র দুজনে কি করে যাই? বৃদ্ধ এবার একটু হতাশ হয়ে বললেন, তাহলে কি সারা রাত এভাবেই পড়ে থাকতে হবে? আচ্ছা, আপনি তো বৃদ্ধ মানুষ, এলেন যখন সকালের গাড়িতে এলেন না কেন? বৃদ্ধ যেন এবার আরো মুষড়ে পড়লেন। বললেন, আমার আজকে আসার কোনো ঠিক ছিল না। অনেক দিন মেয়েটাকে দেখিনি, তাই ওর জন্য মনটা খুব ছটফট করছিল। সেই জন্যই হঠাৎ বেরিয়ে পড়লেন, তাই তো? হ্যাঁ, ঠিকই ধরেছো ভায়া। তাই একটু চলো না, সাহস করে একটু এগোনো যাক। এবার হরিপদ খানিক বিচলিত হয়ে বলল, বেরিয়ে না হয় পড়লাম, কিন্তু এতটা পথ আপনি হেঁটে যেতে পারবেন? বৃদ্ধ যেন এবার একটু হেসে ফেললেন। বললেন, কি যে বলো ভায়া, জানো না মরা হাতির দাম লাখ টাকা। 20 মন 25 মন ঘি খাওয়া হার আমার। আটাকে আমি ভয় টয় পাই না, তবে অন্য কিছুর ভয় পাই বটে একটু। তাই একা যেতে সাহস হচ্ছে না। ওই একই কারণে আমিও যেতে চাইছি না। তবে অন্য কিছু বলতে আপনি কি বলছেন আমি জানি না। চোর ডাকাত ঠ্যাঙাড়ে এদের ভয়টাই আমার কাছে বড় ভয়। কারণ ভূতের চেয়ে মানুষ অনেক বেশি ভয়ঙ্কর। ভূত আছে কি নেই তাই তো জানি না, কিন্তু মানুষ আছে জানি। আর মানুষ পারে না এমন কোনো কাজ নেই। সে কি হে ছোকরা, তুমি শুধু মানুষকেই ভয় পাও, ভূতকে ভয় পাও না? না, ওসব ভূত টুত আমি ভয় পাই না। এটা ভালো ভালো, ভূতের ভয় না পাওয়াই ভালো। আমি কিন্তু ওই ভূতের ভয়েই একা যেতে সাহস করছিলাম না। ওরা যখন এই সমস্ত কিছু আলোচনা করছে, সেই সময় দূরে একটা চালা ঘরে টিম টিম করে একটা আলো জ্বলতে দেখা গেল। তাই দেখে হরিপদ বলল, চলুন তো, মনে হচ্ছে বালিদয়ের চায়ের দোকানটা এখনো খোলা আছে, গিয়ে দেখি এক আধ কাপ চা পাই কিনা। এই বলে হরিপদ বৃদ্ধকে সঙ্গে নিয়ে দোকানের দিকে এগিয়ে চলল। কিন্তু বিধি বাম, গিয়ে দেখলো দোকানের ছেলেটি সব কিছু গুছিয়ে গাছিয়ে চলে যাওয়ার জন্য দোকানের যা বন্ধ করছে। এই দেখে হরিপদ বলল, আচ্ছা, মুশকিল তো, সারা রাত এখানে পড়ে থাকতে হবে, অথচ একটু চাও পাওয়া যাবে না। শোনো শোনো ভাই, যা বলছি শোনো একটু। যা আছে কপালে তা দেখা যাবে। চলো চলো, হাঁটা তো শুরু করি। দেখুন, হাঁটতে আমার আপত্তি নেই, তবে আপনি জানেন তো এখানকার ব্যাপার স্যাপার। ওই ঘিয়ারপুল জায়গাটা কিন্তু ভালো নয়, এখানকার সব নাম করা ঠ্যাঙাড়েদের আড্ডা ওখানে। তা হোক, কথা না বলে চুপি চুপি চলো আমরা হাঁটা শুরু করি। চলো চলো, কিছু হবে না, কিছু হলে ও পথে দেখা যাবে। চলো। ঠিক আছে, চলুন তবে। বলে আর কথা না বাড়িয়ে সেই অন্ধকারে নিঃশব্দে বৃদ্ধকে নিয়ে হাঁটা শুরু করলো হরিপদ। বৃদ্ধ কিন্তু সত্যি হাঁটতে পারে। এই বয়সেও বেশ শক্ত সমর্থ আর কর্মঠ। হাঁটাতে যেন একটুও ক্লান্তি নেই। মাঝে মাঝে হাঁটাতে তিনি হরিপদকেও চাপিয়ে যান। এইভাবে হাঁটতে হাঁটতে কত পথ যে দুজনে মিলে হেঁটেছে তার আর খেয়াল নেই।
এমন সময় হঠাৎ স্টেশনের দিক থেকে একটা গাড়ির জোরালো আলো ওদের গায়ে এসে পড়লো। ওরা দুজনেই পথ ছেড়ে সরে দাঁড়ালো। দেখা গেল একটা ফুট খোলা মোটর গাড়ি হর্ন বাজিয়ে তীর বেগে ছুটে আসছে ওদের দিকে। এই দেখে বৃদ্ধ বললেন, ওই 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 গাড়িটাকে যে কোনোভাবে থামানো যায় না? দেখো না ভাইয়া, দেখো না, একটু চেষ্টা করে যদি থামানো যায়। আসলে দিনকাল খারাপ তো, ইচ্ছে থাকলেও ভয়ে কেউ গাড়ি থামাবে না। কার মনে কি আছে কে জানে। আর বলতে বলতেই মোটর গাড়িটা সজোরে ব্রেক কষলো ওদের সামনে। প্রচন্ড একটা ঝাঁকুনি খেয়ে থেমে গেল গাড়িটা। গাড়ির ড্রাইভার ব্রেক কষেই ওদের দুজনের দিকে বড় বড় চোখ করে অবাক হয়ে চেয়ে রইল। গাড়ির পিছনের সিটে বেশ ঝাঁদরেল চেহারার একজন ভদ্রলোক বসেছিলেন। ওদের দেখে একটু গম্ভীর গলায় তিনি জিজ্ঞাসা করলেন, কে আপনারা? নমস্কার, আমরা কোনো মন্দ লোক নই, নিরীহ পথচারী আমরা। ট্রেনের গোলমালের জন্য ফিরতে অনেক রাত হয়ে গেছে, তাই হেঁটে বাড়ি ফিরছি। ও, তা কোন গ্রামে যাবেন আপনারা? এই তো, আমি যাব মৌবাসিয়া আর উনি যাবেন চোপায়। তাহলে আপনারা আমার গাড়িতে উঠে আসতে পারেন। আমি যাব মহিন্দর, আপনাদের গ্রাম ছাড়িয়ে জৌগ্রামের দিকে। হরিপদ এবং বৃদ্ধ দুজনেই ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠে পড়ল। ভদ্রলোকের চেহারায় কিন্তু একটা আভিজাত্যের ছাপ আছে। দেখে বেশ গণ্যমান্য ব্যক্তি বলেই মনে হলো ওদের। হরিপদ তখন বলল, আপনি কি মহিন্দরে থাকেন? এর আগে কিন্তু কখনো দেখিনি আপনাকে। আমি এখানকার লোকই তো নই, আমাকে দেখবেন কি করে? আমি থাকি চুচুড়াতে, একজন মরণাপন্ন রোগীর কল পেয়ে তাকে দেখতে যাচ্ছি। ও, আপনি তাহলে ডাক্তারবাবু? মহিন্দরে কাদের বাড়ি যাচ্ছেন? এইবার ডাক্তার বাবু একটু বিরক্ত হয়ে বললেন, অত কৈফিয়ত আপনাকে দিতে পারবো না মশাই। যেমন বসে আছেন তেমনই চুপচাপ বসে থাকুন। এর উপরে আর কথা চলে না। হরিপদ চুপ করে গেল। গাড়ি তখন ঝড়ের গতিতে ছুটছে, এতটাই বেশি গতিতে যেন মনে হচ্ছে এখনই বুঝি ছিটকে পড়ে যাবে রাস্তায়। কিন্তু সবচেয়ে রহস্যের ব্যাপার হলো, এমন তীব্র গতি হওয়া সত্ত্বেও পথের যেন আর শেষই হয় না। মাঝে মাঝে মনে হচ্ছে যে পথ একবার পার হয়ে এসছে, আবার যেন সেই পথেই ছুটছে গাড়িটা। এই দেখে বৃদ্ধ একটু রেগে গিয়ে বললেন, ডাক্তারবাবু, আপনার ড্রাইভারকে বলুন গাড়িটা একটু আস্তে চালাতে, না হলে গাড়িটা কিন্তু যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে। ডাক্তার বাবু এবার এই শুনে বললেন, উল্টালেই হলো? গাড়ি কতক্ষণ ছুটছে তার খেয়াল আছে? উল্টাবার হলে এতক্ষণে কখন উল্টে যেত। কিন্তু কিন্তু কি অসম্ভব রকমের লাফাচ্ছে গাড়িটা, মাথায় ঝাঁকুনি লাগছে না? তার উপর আমি বুড়ো মানুষ, এত কষ্ট কি সহ্য হয়? হ্যাঁ, এরপর ডাক্তার বাবু যেন একটু রহস্যের হাসি হাসলেন। বললেন, বুঝলাম, একটু কষ্ট সহ্য করতে হবে বই কি। বহুদিনের পুরনো গাড়ি তো, তার উপর একটিও চাকা নেই। রাস্তার ধারে ভাঙাচোরা অবস্থায় পড়েছিল বলে মাথার হুডটাও কারা যেন খুলে নিয়ে বেচে দিয়েছে। আর ইঞ্জিনটাও তো লোপাট, না আছে তেল না আছে জল।
এই গাড়ি যে ছুটছে এটাই আশ্চর্য ব্যাপার নয় কি? আসলে আমার ড্রাইভার খুব পাকা, তাই তা না হলে হরিপদর তো চোখ কপালে উঠে গেছে। সে বেশ বুঝতে পারলো কাদের পাল্লায় পড়েছে। নিত্য কিন্তু ভয় পেলেন না। তিনি বেশ গম্ভীর ভাবেই জিজ্ঞাসা করলেন, চোপা কত দূর? হ্যাঁ, ড্রাইভার এতক্ষণে কথা বলল। এই তো এসে গেছি। বৃদ্ধ যেন তাকে ধমকের সুরে বললেন, আমাকে আমার মেয়ের কাছে আজ যেতেই হবে। অতএব বেশি কেরামতি না দেখিয়ে গাড়িটা তাড়াতাড়ি পৌঁছে দাও। আর যদি না পারো তবে গাড়ি থামাও। বৃদ্ধর কথা শুনে ডাক্তার বাবু তো ও ও করে হাসতে লাগলেন। ড্রাইভার অমনি তার বড় বড় চোখ দুটো ঢেলে বার করে খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। এসব দেখে হাত পা হরিপদর কাঁপছে তখন। এসব কি কি হচ্ছে? আপনারা আপনারা হাসছেন কেন? বৃদ্ধ তখনও বললেন, ভয় পেও না, আমার ওপর ভরসা রাখো, আমি ব্যবস্থা করছি। এই ড্রাইভার, গাড়ি থামাও, আমরা নেমে যাও। শুনতে পাচ্ছ তুমি? গাড়ি নামাও, আমরা নেমে যাব। বৃদ্ধর কথা শুনে ডাক্তার বাবু তখন ও ও করে হাসতে লাগলেন। এই গাড়ি থামে না মশাই, ওর না হওয়া পর্যন্ত এই গাড়ি থামবেই না। থামতে যদি নাই জানে তবে আমাদের রোডবার সময় কি করে থেমেছিল? আরে তখনকার কথা আলাদা, এখন আর থামবে না। যদি পারেন তবে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নামুন, আর একবার লাফ দিলেই আপনারাও আমাদের মতো হয়ে যাবেন। হরিপদ এবার আরো অবাক হয়ে গেল। হয়ে প্রশ্ন করলো, আপনাদের মতন মানে? হ্যাঁ, দেখুন একবার ভালো করে তাকিয়ে দেখুন, আমরা কিন্তু আর আগের মতো নেই। কিন্তু আর আগের মতো নেই। সত্যি তো ওরার আগের মতো নেই। হরিপদ তাকিয়ে দেখলো ডাক্তার বাবু এবং তার ড্রাইভারের জায়গায় দুটো আস্ত কঙ্কাল বসে আছে। এই দৃশ্য দেখে হরিপদ পাথর হয়ে গেলেও নিত্য কিন্তু ভয় পাওয়ার জায়গায় রেগে গেলেন খুব, আর বললেন, তবে রে পাজি মচ্ছারগুলো, আমিও দেখাচ্ছি তারা। আজ সকালে ভাত খাওয়ার সময় মাছের কাঁটা গলায় আটকে মরে গেছি আমি। মেয়েটার জন্য মন খুব কেমন করছিল কদিন ধরে।
এই মেয়েটাকে একবার দেখতে যাচ্ছিলাম। হ্যাঁ, ভেবেছিলাম আজ প্রথম দিকটা অন্তত একটু ভালো হয়ে থাকবো, এসব কিছু করবো না। তা কিছুতেই থাকতে দিলি না তোরা, হ্যাঁ? নিজ মূর্তিটা দেখিয়েই ছাড়লি। এবার দেখ দেখ আমার দৌড়। আমি যদি সত্যি মরে ভূত হয়ে থাকি, এ গাড়ি আমি থামাবো। বলে ইয়া বড় দুটি হাত বার করে একটা বট গাছের ডালকে এই শক্ত করে ধরে ফেললেন বৃদ্ধ, আর অসম্ভব রকমের লম্বা একটা ঠ্যাং দিয়ে টিপে ধরলেন স্টিয়ারিং শুদ্ধ কঙ্কালটিকে। গাড়িটা প্রচন্ড গতিবেগ থাকা সত্ত্বেও বেকায়দায় পড়ে আটকে গেল। ওই অবস্থাতেই বৃদ্ধ চিৎকার করে বললেন, নামো নামো হরিপদ, শিগগিরই নেমে পড়ো, আর দেরি করো না বাবা। আমি আর বেশিক্ষণ এই গাড়িটাকে এইভাবে ধরে রাখতে পারবো না। তবে তবে লক্ষ্মী ভাই আমার, মনে করে আমার দুঃসংবাদটা আমার মেয়ের বাড়িতে পৌঁছে দিও। জানাজানি যখন হয়েই গেল, সেখানে আমার যাওয়ার সঠিক কাজ হবে না। সুযোগ বুঝে হরিপদ এক লাফে গাড়ি থেকে নেমে এলো, আর হরিপদ নেমে যেতেই বৃদ্ধ গাছের ডালটি ছেড়ে দিলেন। সঙ্গে সঙ্গে আটকে থাকা গাড়িটা মুক্তি পেয়ে হু হু শব্দে ছুটে চলল। হরিপদ অবাক হয়ে চেয়ে দেখলো, সেই অন্ধকার মাঠের ওপর দিয়ে একটা গাড়ি ছুটছে, যার একটিও চাকা নেই। যাই হোক, সেই রাত্রে হরিপদ চোপায়র বন্ধু লালমোহনের বাড়িতে দুঃসংবাদটা পৌঁছে দিয়ে মুখ বেশ নিজের গ্রামে ফিরে এসেছিল। ভাগ্য ভালো যে গাড়িটা চোপার মোড়েই থেমেছিল, না হলে কি হতো কে জানে। এরপর আপনারা শুনবেন লীলা মজুমদারের রচিত সত্যি নয়। সেবার দলের মধ্যে মেলা লোক ছিল। মেজো মামা, বজাদা, নিপেন বাবু, জগদীশ বাবু, গুপির সেজদা আর শিকারীরা দুজন। সারাদিন বনে জঙ্গলে পাখি আর খরগোশ তাড়িয়ে সন্ধ্যার আগে সবাই বেজায় ক্লান্ত হয়ে পড়েছিল। জমিদার বাবুর ঘোড়ার গাড়ি এসে বাজ পড়া বট গাছটার তলায় অপেক্ষা করতে থাকবে। ওরা সেই গাড়ি চেপে জমিদার বাড়ি যাবেন। সেখানে স্নান টান করে রাত্রে নাকি মহাভোজ হবে। কিন্তু মুশকিল হলো, আধ ঘন্টা অপেক্ষা করার পরও যখন গাড়ি এলো না, শিকারীরা দুজন খোঁজ করবার জন্য এগিয়ে গেল। আর এরা যে যার মতো পড়ে রইল হাত পা ছড়িয়ে। এভাবে আরো 20 মিনিট কেটে গেল। দিব্যি চারদিকে অন্ধকার হয়ে এসছে। তখন জগদীশ বাবু লাফিয়ে উঠে বললেন, ওরে তোরা ওঠ ওঠ, এ জঙ্গলে নিশ্চয়ই বাঘ আছে। খিদে কিন্তু সকলেরই পেট প্রায় জ্বলে যাচ্ছে, তার উপর দারুণ পায়ে ব্যথা। কিন্তু ও কথা শুনেই সবাই তড়াক করে লাফিয়ে উঠল। বেশ,
তারার আলো হয়েছে আকাশে। তার মধ্যে মনে হলো যেন ডান দিকে খানিকটা এগিয়ে গেলে জঙ্গলটা পাতলা হয়ে এসছে, সেখানে যেন আলো বেশি। সেদিকে কিছুটা যেতেই সবাই অবাক হয়ে দেখলো সামনে বিশাল একটা পুরো বাড়ি। মেজো মামা তো মহা খুশি। তিনি বললেন, বাহ, খাসা হলো। এবার শুকনো খড়কুটো জেলে দুপুরের খাবার জন্য যে হাঁড়িটা আনা হয়েছিল তাতে করে খরগোশের মাংসটা রান্না করা যাবে। হ্যাঁ, কি বলিস? সবাই বেশ খুশি হয়ে এগিয়ে চলল। বাড়ির গেটটা কবে থেকে যেন ভেঙে ঝুলে রয়েছে। একটু আধটু বাতাস বইছে আর তাতে ক্যাঁচ কোঁচ শব্দ করছে। বড় বিশ্রী লাগে এই শব্দ আমার। পথে সব আগাছা জন্মে গেছে। বাগানটা তো একেবারে সুন্দরবন। প্রকাণ্ড বাড়ি, তার প্রকাণ্ড বারান্দা। বারান্দার উপর উঠে জগদীশবাবু শ্বেত পাথরের মেঝের ওপর বেশ করে পা বসে কাদামাটি সব পরিষ্কার করে ফেললেন। এদিকে গুপির সেজদা একটু এদিক ওদিক তাকিয়ে বললেন, জায়গাটাকে সেরকম ভালো মনে হচ্ছে না। গুপি আবার একটু ভেবে বলল, বাড়িটার বিষয়ে আমাদের চাকর হরি একটা অদ্ভুত কথা বলেছিল। আজকাল নাকি এদিকটায় কেউ আসে না। একেবারে ভাঙা বাড়ি কিন্তু নয়। দরজাগুলো সব বন্ধ রয়েছে, তো বাস করাও একেবারে অসম্ভব নয়। তখন সকলে মিলে মহা ডাক লাগিয়ে দিলেন। ও দাদা, শুনতে পাচ্ছেন? কিন্তু কোনো সারা শব্দ নেই। সকলেরই যে ঠিক ভয় করছিল তা নয়, কিন্তু কিরকম যেন একটা অস্বস্তি লাগছিল সবারই। তাই সকলে এক জায়গায় জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। এমন সময় মেজো মামা বললেন, যা যা, সব আমার বীর পুরুষের দল। দরজাটা ঠেলে খোল। আরে রান্না বান্নার আয়োজনটা তো করা যাক। ঠেলা দিতেই দরজা গেল খুলে। খালি খালি সব বিশাল বিশাল ঘর, ধুলো আর ঝুলেতে ভরা। সেখানে পুরনো চক মেলানো বাড়ি, মাঝখানে বিরাট একটা উঠোন, তার মধ্যে আবার একটা লেবু গাছ, একটা পেয়ারা গাছ। অবশ্য সবটাই কেমন যেন আবছা আবছা। উঠোনের পাশেই রান্নাঘর। সেখানে উনুন তো পাওয়াই গেল, তার সাথে শুকনো খড়খড়ে এক বোঝকা কাঠও পাওয়া গেল। মেজো মামা দেখতে দেখতে জায়গাটা খানিকটা ঝাড়পোঁছ করে রান্নার ব্যবস্থা করতে লাগলেন। তখনও একটু একটু আলো ছিল, কিন্তু ঘরের ভেতর বেজায় অন্ধকার। তবে সকলের কাছেই পকেট লণ্ঠন ছিল। এবার একটু জল চাই। বাকিরা সকলে কেউ বা উঠোনে ধারে জুতো খুলে দেয়ালে ঠেসান দিয়ে বসে পড়েছে। আবার গুপিকে আর গুপি শেষদাকে খরগোশ কাটবার জন্য লাগিয়ে দেওয়া হয়েছে। তারাও বলছে জল না হলে তো পারবে না। অগত্যা মেজো মামার টিফিন ক্যারিয়ারের বড় ডিবেটা আর এক গাছি সরু দড়ি নিয়ে জলের চেষ্টায় গেলেন। রান্নাঘরের ওপাশে সবজি বাগান ছিল, তার কোনায় একটা কুয়ো দেখা গেল। মেজো মামা খানিকটা এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালেন। বাঁচা গেল। এখানে তাহলে মানুষ রয়েছে।
যা একটা থমথমে ভাব, আর গুপিটাও এত বাজে বকে, আর একটু হলে তো ভয়ই ধরে যেত। ওই তো ওখানে একটা লোক রয়েছে। মেজো মামা বললেন, আর দেখলেন একটা ছোকরা চাকর ধরনের লোক ওর আশেপাশে কি যেন আতিপাতি করে খুঁজছে। মেজো মামার হাতের আলো দেখে বাড়ি খুশি হয়ে উঠল সে। আলোটা এনে বড়ই উপকার করলেন বাবু। আমাদের বাবুর মাদুলিটা আবার কোথাও খুঁজে পাচ্ছি না। বাবু আমাকে আর আস্ত রাখবেন না। মেজো মামার মনটাও বড় ভালো ছিল, তিনিও মাদুলি খুঁজতে লেগে গেলেন। তিনি বললেন, হ্যাঁ রে, কিরকম মাদুলি রে? আর এখানে তোর বাবুও বাস করেন নাকি? আমরা তো ভাবলাম বুঝি পুরো বাড়ি। আরে না না, পয়সার অভাবেই তো এই পুরো বাড়ি। ওই মাদুলিটা আমার বাবুকে এক সন্ন্যাসী এনে দিয়েছিল। ওই মাদুলি হাতে বাঁধা থাকলে যে ঘোড়াতেই বাজি ধরেন সেটাই জিতে যেত। এমনি করে দেখতে দেখতে বাবু আমার ফুলে ফেঁপে উঠলেন, টাকার গদির উপর বসে থাকতেন। দেখি পাটা সরান, ওই 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 ওখানটা একটু খুঁজে দেখি। কি যেন বলছিলুম? হ্যাঁ, তারপর আমাকে বললেন বড্ড জং ধরে গেছে রে মাদুলিটা, এটাকে একটু মেজে আন। তারপর মাজলাম। তারপর যে বিড়ি ধরাবার সময় কোথায় রাখলাম আর খুঁজেই পাচ্ছি না। সেই নাগারে খুঁজেই বেড়াচ্ছি। এদিকে বাবুর তো সর্বনাশ হয়ে গেল। যে ঘোড়াতেই বাজি ধরে নয় মূর্ছা যায়, নয়তো বসে পড়ে, কখনো আবার খানিকটা গিয়ে ফিরে আসে। এমনি করে বাড়ি গেছে, বাগান গেছে, টাকা পয়সা গয়না গাটি হাতি ঘোড়া সব গেছে। এখন দুজনে সেই দিন রাত মাদুলি খুঁজে বেড়াই। এমন সময় উপর থেকে একটা ভাঙা হেরে গলা শোনা গেল। পেলে রে, পেলে? না স্যার, পাইনি। বলি খুঁজছিস তো নাকি, নাকি শুধু গল্পই করছিস? হ্যাঁ? বলতে বলতে একজন মোটা বর্ষা হাত বুড়ো ধরনের লোক দোতলার বারান্দার ধারে এসে দাঁড়ালেন। আরে দেখ দেখ, যাবে কোথায়? ঠিক সেই সময় মেজো একটু হেলান দিয়ে পাটা আরাম করবার জন্য পাশের বারান্দার থামটিকে ধরেছেন। অমনি তার কার্নিস থেকে পুরনো লাল সুতোয় বাঁধা একটা ছোট্ট মাদুলি মাটিতে পড়ে গেল। সুতোটা আলগা হয়ে মাদুলিটা গড়িয়ে গড়িয়ে চাকরটার পায়ের কাছে গিয়ে থামলো। তাই দেখে তো চাকরের চোখ একেবারে ঠিকরে বেরিয়ে আসার জোগাড়। দেন কথা কথা, পায়ের ধুলো দেন, আপনি বাঁচালেন আমাদের। উপর থেকে এইসব দেখে তার বাবুও দুরদার করে পুরনো শ্বেত পাথরের সিঁড়ি বেয়ে ছুটতে ছুটতে নেমে এলেন। তারপর বললেন, এই যে আর আমাদের ঠেকায় কে? বড় উপকার করলেন ব্রাদার। আসুন একটু কোলাগুলি করি। এই বলে দুই হাত বাড়িয়ে মেজো মামাকে জড়িয়ে ধরতে যাবে, এমন সময় পিছন থেকে গুপি বলে উঠল, ও মেজো মামা, ও নিপেন বাবু, কোথায় গেলেন? আর জল দরকার নেই, শিকারীরা সব ঘোড়াঘাড়ি নিয়ে এসে হাজির হয়েছে। ও
কথা শেষ হতে না হতেই সবাই দেখে দলে বলে সব এসে উপস্থিত। মেজো মামা পিছন ফিরে দেখে চাকরটা, তার বাবু আর সেই মাদুলি কোথাও কিচ্ছু নেই। খালি পায়ের কাছে লাল সুতোটা পড়ে রয়েছে। আস্তে আস্তে সেটা কুড়িয়ে মেজো মামা বললেন, এই চরে খিদেও পেয়েছে ভীষণ। তারপর আমরা ঘোড়ার গাড়িতে উঠে রওনা দিয়ে দিয়েছি। এমন সময় এক শিকারী বললেন, সাহস তো আপনাদের কম নয়, ওটা ভূতের বাড়ি জানতেন না? বহুকাল আগে এখানে একটা জমিদার ছিলেন, ও রেস খেলে সব শেষ হয়ে গিয়েছিল। এ উনিরই বাড়ি আছে, এখানে আজকাল আর কেউ আসে না। এখন আপনারা শুনবেন আজকের অন্তিম নিবেদন, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত আর হিম করা ভূতের গল্প অকল্পনীয়। আমাদের এই লাইনে লাস্ট ট্রেন রাত 11:30টায়। নেহাত দৈব দুর্বিপাক না হলে এই লাস্ট ট্রেনে আমরা কেউ চাপি না। তা সেবার মধ্যমগ্রাম থেকে বন্ধুর বিয়েতে নিমন্ত্রণ খেয়ে ফিরছিলাম। তখন শীতকাল, তার উপর ফিরতেও হয়ে গিয়েছে অনেক রাত। স্টেশনে এসে দেখি লাস্ট ট্রেন সবুজ সংকেত পেয়ে 4 বার উপক্রম করছে। আমি ছুটে গিয়ে একটা বগিতে উঠে পড়তেই ছেড়ে দিল ট্রেন। আমি চিরকালাবাড়ি রামরাজাতলাতেই নামি। হাওড়া থেকে মাত্র 2টি স্টেশন পরেই হলো রামরাজাতলা। এমন কিছু দূরও নয়, কিন্তু মুশকিল হলো ট্রেনে উঠে সহযাত্রী হিসেবে কাউকেই দেখলাম না। পুরো বগিটাই একেবারে শুনশান। ভয় করতে লাগলো খুব, কারণ দিনকাল খারাপ। আর ওই টিকিয়াপাড়া অঞ্চলটায় চিরকালই সমাজ বিরোধী দুষ্কৃতীদের দৌরাত্ম। যদি কেউ সেখানে উঠে বদমতলব প্রয়োগ করে, আমি তখন কি করব? কি হবে তখন? একা আমার পক্ষে তাদের আটকে রাখা কখনোই সম্ভব নয়। এই লাইনে ট্রেনের আবার সময় বলে কিছু নেই, তার উপর ধীরে চলে, নীতিতে চলে। এইসবই ভাবতে ভাবতে চলেছি, কিন্তু যেতে যেতে খানিক পরেই আলো নিভে অন্ধকার হয়ে গেল। সে কি ভীষণ অন্ধকার! 2টি পাওয়ার স্টেশনের আউট অফ কানেকশনের জন্য প্রতিদিনই এখানে এইরকম হয়। খানিকটা যাওয়ার পর আবার আলো জ্বলে ওঠে, সেবারেও তাই হলো। আলো জ্বলতেই আমি অবাক হয়ে দেখলাম এক সুন্দরী ভদ্রমহিলা সাদামাটা পোশাক পরে আমরার মাঝামাঝি জায়গায় জানলার ধারে গালে হাতটি রেখে চুপচাপ বসে আছেন। সবচেয়ে রহস্যের ব্যাপার, উনি উঠলেনই বা কখন?
নাকি আমারই চোখের ভুল? তাড়াতাড়ি করে ছুটে এসে ট্রেন ধরেছি বলে কি ওনাকে লক্ষ্যই করিনি? হয়তো তাই। তবু আমি একা থাকায় নিঃসঙ্গতা দূর করবার জন্য আমার সিট ছেড়ে এগিয়ে গিয়ে ওনার মুখোমুখি বসলাম। ভদ্রমহিলা কিন্তু একবারও ফিরেও তাকালেন না আমার দিকে। অবশেষে আমি নিজেই আলাপ জমাতে গেলাম তার সঙ্গে। বললাম, নমস্কার, কি ব্যাপার? আপনার সঙ্গে কেউ নেই? একা এত রাত্রে কোথায় চলেছেন? ভদ্রমহিলা একইভাবে বসে রইলেন, কথার উত্তরই দিলেন না আমায়। এমনকি আমার দিকে চেয়েও দেখলেন না পর্যন্ত। আমি আবারও বললাম, কিছু মনে করবেন না, দিনকাল খারাপ তাই বলছি। আমারই একা যেতে ভয় করছে, আর আপনি। ভদ্রমহিলা এবারেও নিশ্চুপ। বলে আর আলাপ জমলো না। দরকারই বা কি? ট্রেনের পর টিকিয়া পাড়ায় থামলো। একবার ভাবলাম নিচে নেমে গার্ড কম্পার্টমেন্টের পাশে গিয়ে উঠি। আবার ভাবলাম আছে তো মাঝে একটি মাত্র স্টেশন, তারপরেই রামরাজাতলা, একেবারে সেখানেই নামবো। তাই চুপচাপ বসে রইলাম। বসে বসে ভদ্রমহিলার দিকে তাকিয়ে নানা রকম চিন্তা ভাবনা করতে লাগলাম। মনে মনে আহত হলাম একটু। কারো সঙ্গে যেচে পড়ে কথা বলতে গেলে তিনি যদি উত্তর না দেন বা এড়িয়ে যান, খুবই অসম্মানিত বোধ হয়। যাই হোক, উনি কথা বলুন আর না বলুন, তাতে আমার কি আসে যায়? আমি তো মনের মধ্যে কোনো বদ উদ্দেশ্য নিয়ে কথা বলতে যাইনি। এবারে একা কোনো মহিলাকে রাতের ট্রেন কামরায় এইভাবে দেখলে কৌতূহল একটু হয় বই কি, বিশেষ করে উনি যখন একজন ভদ্রঘরের মহিলা। এরপর সিগন্যাল না পেয়ে ট্রেন দাসনগরে ঢোকার মুখেই থেমে গেল। সেও প্রায় 10 মিনিট। তারপর দাসনগরে, আর দাসনগর পেরিয়ে রামরাজাতলা ঢোকার মুখে আবার বেলতলা ক্রসিংয়ে একবার ট্রেন দাঁড়িয়ে পড়ল। তারপর আসবে রামরাজাতলা, আর রামরাজাতলা পার হতেই সাঁতরাগাছি। সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন ছাড়া মাত্রই আমার খেয়াল হলো, এ কোথায় চলেছি আমি? আমার তো রামরাজাতলায় নামবার কথা। ওই মহিলার কথা ভাবতে গিয়ে এমনই অন্যমনস্ক হয়ে পড়লাম যে নিচের স্টেশনটাই ছেড়ে এলাম। আমি আর কোনো চিন্তা না করে ট্রেন থেকে লাফিয়ে নামতে গেলাম। কিন্তু যেই না নামতে যাব, হঠাৎই সেই ভদ্রমহিলা উঠে এসে একটা হাত ধরে এই টান দিয়েছেন আমায়। ট্রেন তখন প্ল্যাটফর্মের বাইরে। এইবার আমি খুবই বিরক্ত হয়ে ওনাকে বললাম, দিলেন তো আমার নামার শেষ সুযোগটুকু নষ্ট করে। এখন আমি কি করব?
সাঁতরাগাছিতে নামলেও যেভাবেও হোক পাড়ার ভিতর দিয়ে কুকুরের তাড়া খেয়ে হলেও বাড়ি পৌঁছে যেতাম। এখন সেই উপায়টুকুও রইল না। ভদ্রমহিলা যথারীতি আমার কথার কোনো উত্তর না দিয়ে আবার গিয়ে বসলেন সেই জানলার ধারে। আমি প্রচন্ড শীতে কাঁপতে কাঁপতে মৌরি গ্রামে নেমে পড়লাম। এরপর ট্রেন চলে গেলে আপ প্ল্যাটফর্ম থেকে ডাউন প্ল্যাটফর্মে এসে স্টেশন মাস্টারের ঘরের দিকে গেলাম। গিয়ে জানতে পারলাম সেই রাতে হাওড়া যাওয়ার আর কোনো ট্রেন নেই। ফলে বাধ্য হয়ে ওখানেই আমায় রাত কাটাতে হবে। একেবারে শেষ রাতে একটা লোকাল আছে, অবশ্য সেও 3-4 ঘন্টার ব্যাপার। এবার যেন আমার চোখ ফেটে জল এলো। আমি স্টেশন মাস্টারের কাছে গিয়ে আমার অবস্থার কথা জানিয়ে রাতটুকু থাকবার মতো তার কাছে আশ্রয় চাইলাম। বলা বাহুল্য, ভদ্রলোক কিন্তু আমায় ফিরিয়ে দেননি। তখনকার মতো তার ঘরে একটু বসবার ব্যবস্থা করে দিলেন। সারা রাত সেই দুঃসহ শীতে মশার কামড় খেয়ে কি করে যে কাটলো তা আমার মতো অবস্থায় যিনি পড়েছেন একমাত্র তিনিই জানেন। বহু কষ্টে 3-4 ঘন্টা অপেক্ষা করবার পর শেষ রাত্রে একটা মেচেদা লোকাল পেয়ে গেলাম। এই ট্রেনে অবশ্য কিছু লোকজন ছিল, আর তেমন কোনো অসুবিধা হয়নি। মৌরিগ্রাম থেকে রামরাজাতলা মাত্র 9 মিনিটের পথ। ট্রেন থেকে নেমে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর স্টেশন থেকে বাড়ি ফিরলাম। তখন দেখলাম বাড়ির সকলের চোখে মুখে রীতিমতো গভীর দুশ্চিন্তার ছাপ। সারা রাত একজন মানুষ বাড়ি না ফিরলে যা হয় আর কি। যাই হোক, আমি আসল ব্যাপারটা সম্পূর্ণ চেপে গেলাম বাড়িতে। বললাম, আরে তোমরা চিন্তা করো না, বিয়ে বাড়ি থেকে ফিরতে এতটাই দেরি হয়ে গেল যে লাস্ট ট্রেনটাও একটুর জন্য মিস হয়ে গেল। বাধ্য হয়ে সারা রাত স্টেশনেই বসে কাটাতে হলো। ভোরবেলা প্রথম ট্রেনেই ফিরে এলাম। এই বলে বিছানায় শুয়ে তেলে একটা ঘুম দিয়ে শরীরটাকে একটু ঝরঝরে করে নিলাম। এবার এই কাহিনীর এখানেই সমাপ্তি ঘটলে এটা আর গল্প হতো না। এই ঘটনার কিছুদিন পরে টিকিয়াপাড়ার কাছে নটবর পাল রোডের একটি বাড়িতে আমার ভাগ্নের জন্য মেয়ে দেখতে গেলাম। মেয়েটি সুন্দরী না হলেও চলনসই। আমাদের যে পছন্দ হয়েছে এই ব্যাপারটা ওদের আমরা জানিয়ে দিলাম। তখন সন্ধে পার হয়েছে। আমাদের মতামত জেনে কন্যা পক্ষের লোকেরা পরমানন্দে দোতলায় নিয়ে গেলেন, আমাদের মিষ্টি মুখ করালেন।
এমন সময় হঠাৎ লোডশেডিং, সঙ্গে সঙ্গে অন্ধকারে ভরে গেল চারিদিক। আর ঠিক তখনই যা দেখলাম তাতে আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। ঘরের দেওয়ালের মাঝামাঝি জায়গায় একটা ছবি টাঙানো ছিল। সেই ঘোর অন্ধকারেও ছবিটা কেমন যেন হঠাৎ স্পষ্ট হয়ে উঠল। দেখলাম এই ছবি আর কারো নয়, সেই রাত্রে ট্রেনে দেখা সেই ভদ্র মহিলার। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো ছবির মুখ যেন আমার দিকে তাকিয়েই হাসছে, আর চোখের পলক পড়ছে, ঠোঁট দুটো যেন সামান্য নড়ছে। এরপর আর কোনো কিছুই আমার মনে নেই। সামান্য কিছুক্ষণের জন্য নাকি আমি সংজ্ঞাহীন হয়ে পড়েছিলাম। পরে অবশ্য খবর নিয়ে জেনেছিলাম ওই ভদ্রমহিলা হলো পাত্রীর মা। বছর খানেক আগে মানসিক ভারসাম্য হারিয়ে টিকিয়াপাড়া কারশেডের কাছে ট্রেন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছিলেন। বলা বাহুল্য, এইসব জানবার পরে ওই বাড়িতে আমার ভাগ্নির বিয়ে আমরাই বাতিল করে দিয়েছিলাম।